স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, শহীদদের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকুল। দর্শক, আমজনতার আজকের বিষয় কতটা মানছি লকডাউন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার শেখ বাহারুল আলম, সভাপতি বিএমএ খুলনা, কেন্দ্রীয় সহসভাপতি বিএমএ। তার কাছে জানতে চাই, খুলনায় একদিনে 51 জনের মৃত্যু, এর মধ্যে কুষ্টিয়াতেই 15 জন। মানে এত মৃত্যুর কারণ কি? মানে চিকিৎসার অপ্রতুলতা নাকি সাধারণ মানুষের অবহেলা? সবাইকে আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা সকলের প্রতি শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। ভয়াবহ একটি সময় আমরা যারা খুলনা বিভাগের জনগণ সেটা অতিক্রম করছি। করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমরা এটি ঠেকাতে পারছি, এটাই হলো একটি বাস্তবতা। ক্রমান্বয়ে এই মৃত্যুর ঊর্ধ্বগতি। আমরা যতই চেষ্টা করছি, আমরা বেড সংখ্যা বাড়াচ্ছি, আইসিইউ বাড়াচ্ছি, অক্সিজেন সরবরাহ করছি, কিন্তু তারপরেও এই মৃত্যুর মিছিল থামছে না। মনে হচ্ছে খুলনা বিভাগ এই সময়ের একটি মৃত্যু উপত্যকা। দায়ীকে এটি বিশাল বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের এগোতে হবে, কারণ এই করোনা মহামারী শুরুর পর থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বিতীয় ঢেউ যখন আমাদের আঘাত করলো, গত দেড় বছরে করোনা ভাইরাস বা ব্যক্তিকে অতিমারির এই সময়টাকে আমরা যারা আমাদের জনগণকে নির্বিঘ্নে রক্ষা করতে পারি, তার জন্য অসংখ্য ভুলে ভরা সিদ্ধান্ত এর মধ্যে বিরাজ করে। এই ভুলে ভরার কারণে কেবল মৃত্যু হওয়ার পরে আমাদের দুঃখবোধ, আমাদের তাগিদ বেড়ে যায়। আমরা আক্রান্ত ঠেকাতে মোটেও ব্যস্ত নই, কারণ সদ্য যে উদাহরণটি বলা যায় সেটি হলো খুলনার আশেপাশে আমাদের পশ্চিমবাংলার, ভারতের পশ্চিমবাংলা রাজ্যের বর্ডার। ভারতের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা এর অবস্থা যখন ভয়াবহ, তখন এখানকার যারা বুদ্ধিজীবী ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, আমজনতা থেকে সকলেই আতঙ্কিত ছিল কখন এটি বাংলাদেশে প্রবেশ করে। এটি ঠিকই বাংলাদেশে প্রবেশ করছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করুক, আর সাতক্ষীরা দিয়ে করুক, কি যশোর বর্ডার দিয়ে করুক, যেভাবে হোক এটি করুক। আমরা এটি ঠেকাতে পারিনি। এখন এটি আমাদের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। আমরা যদি বর্ডার এলাকায় আজকে রাজপথে মিলিটারি নামিয়ে আমরা দেখছি যে কে রাস্তায় নামছে, মনে হচ্ছে যেন রাস্তায় না নামলেই করোনা ঠেকে যাবে। কিন্তু এই সামরিক বাহিনী যদি সেদিন বর্ডারে কঠোরভাবে অবস্থান নিত, তাহলে হয়তো আমরা এটিকে ঠেকানোর একটা সুযোগ ছিল। তার মানে তখন আমাদের সিদ্ধান্তের ভুলটা আজকের এই পরিণামের জন্য দায়ী, এমনটাই তো মনে করছেন? আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডাক্তার মোজাহিরুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা। তার কাছে আমি একটু জানতে চাই, প্রফেসর সাহেব, খুলনার রাজশাহী বিভাগে এখন মৃত্যু সবচেয়ে বেশি, অথচ 2 বিভাগের 18 জেলার 10টিতেই আইসিইউ নেই। এই অবস্থায় চিকিৎসক ও রোগী উভয়ই তো অসহায় হয়ে পড়ে, তাই না? আপনি আমার মাইক অফ করা আছে, আপনারা একটু মাইকটা অন করেন। আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নটাকে যেটা বুঝতে পারছি সেটা হলো যে
আমাদের যে ডেল্টা ভ্যারিয়েন্টটা বাংলাদেশে এসছে এবং এইটা সামাল দিতে আমরা কতটুকু পেরেছি আর কি করা উচিত ছিল, আমি একটু ওইভাবেই বলবো। প্রথম কথা হলো, সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে বর্ডার সিল করে দিতে হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের বর্ডারটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় চারিদিকেই বিস্তৃত, একটু অংশ বাকি। সুতরাং এই অবস্থায় আমাদের বর্ডার পোরাস বর্ডারটা সিল করা ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাস্ক। আমরা কি করতে পারতাম? আমরা সরকার সঠিক সিদ্ধান্ত নিয়ে বর্ডার সিল করেছেন, কিন্তু আমরা প্রথম থেকে যে পরামর্শটা সরকারকে দিয়েছিলাম সেটা হলো আমাদের বর্ডারের যে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলি আছে এবং বর্ডারের যে জেলা হাসপাতালগুলি আছে, এইগুলির সক্ষমতা খুব তাড়াতাড়ি বাড়িয়ে আমরা এটার মোকাবেলা করতে হবে, কারণ এটা ঢুকতেই পারে। এবং সেই কাজটায় যেটা হয়নি, আপনি একটু আগে প্রশ্নটা করেছেন যে কোথায় কি নেই, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের কি করণীয়। প্রথম হলো দুটো দিক আমাদের মনে রাখতে হবে, সংক্রমণটা যাতে না হয় এবং যেভাবে কমানো যায়, এই দুটো একটা লক্ষ্য। আরেকটা লক্ষ্য হলো সংক্রমণের পরে যাতে মৃত্যু হারটা কম হয়। তাহলে কৌশলগত পরিকল্পনাটা কি, এই জায়গাটায় সরকারের একটু ঘাটতি আছে, যে সরকারের কৌশলগত পরিকল্পনাটা কি জনগণ জানে না, এবং যারা এটা বাস্তবায়িত করছেন তারাও অনেকেই জানেন না। কারণ যেটা হয়েছে অ্যাডহক ভিত্তিতে কাজ হচ্ছে, এটা না হয়ে একটা কৌশলগত পরিকল্পনা যদি সরকার নিতে পারত যে আমরা উপজেলাগুলির সক্ষমতা বাড়াবো এবং সেইখানে আইসোলেশন এবং প্রাইমারি চিকিৎসা যেটা দরকার, যেখানে অক্সিজেন সিলিন্ডার লাগবে, অক্সিজেন মাস্ক লাগবে এবং আমাদের হাইফ্লো নেজাল ক্যানুলা লাগবে, এটা যদি উপজেলা সেন্টারগুলিতে দিয়ে আমরা সক্ষমতা বাড়াতে পারতাম তাহলে কি হতো। আমরা কন্ট্যাক্ট ট্রেসিংটা ভুলেই গেছি। এখন কন্ট্যাক্ট ট্রেসিংটা আমরা কিন্তু করছি না এবং সঠিকভাবে করছি না। যদি কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে আমরা রুগী এবং যারা কন্ট্যাক্টে এসছে তাদেরকে যদি কোয়ারেন্টাইনে নিতে পারতাম আলাদা করে প্রতিটি উপজেলা পর্যায়ে, তাহলে কিন্তু আমরা সংক্রমণটাকে সীমিত করে ফেলতে পারতাম। এবং এই কাজটা আমাদের জরুরি ভিত্তিতে করা উচিত ছিল এবং এখনো করতে পারে। আর জেলা হাসপাতালগুলিতে চিকিৎসার সুবিধা যেটা করা উচিত ছিল, যেটা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, প্রতি জেলা হাসপাতালে আইসিইউ বেড থাকবে, ভেন্টিলেটর থাকবে, এবং সেই জায়গাটায় আমরা দেখছি যে সেই প্রধানমন্ত্রীর সেই যে নির্দেশনা সেটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। আমরা লক্ষ্য করলাম যে জেলা হাসপাতালগুলিতে এখনো আইসিইউ বেড নাই, অনেক জেলা হাসপাতালে যেখানে আছে সেখানে সীমিত করতে আছে। এটা কিন্তু হওয়া উচিত ছিল না, কারণ আমরা প্রথমেই বলেছি জেলা হাসপাতাল যেগুলি বর্ডারে আছে, উপজেলা হাসপাতাল যেগুলি বর্ডারে আছে, সেইগুলিকে স্ট্রেংথেন করা দরকার, শক্তিশালী করা দরকার, যাতে এপার থেকে যদি রোগীরা আসে আমাদের এখানে ট্রান্সমিশন যদি হয় সেইটা যাতে আমরা মোকাবেলা করতে পারি। এখানে আমি দুটো কথা বলে শেষ করছি। একটা হলে এখনো সময় আছে আমাদের উপজেলাগুলিতে এই করোনা মোকাবেলার জন্য সেখানে যে আইসোলেশন সেন্টার আছে সেইটাকে ব্যবহার করতে হবে, কন্ট্যাক্ট ট্রেসিংটা জোরদার করতে হবে যাতে কেউ একজনে যাতে বাদ না যায়, এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা অ্যাভেলেবেল করতে হবে সবার জন্য, যাতে সবাই টেস্টটা করে যারা পজিটিভ হবে তাদেরকে আইসোলেশনে রেখে বা পরবর্তী চিকিৎসা আমরা দিতে পারি। আমরা যদি এই কাজগুলি করতে পারি তাহলে আমরা সংক্রমণটা কমাতে পারবো এবং চিকিৎসাটাও নিশ্চিত করতে পারবো। তা যদি করতে না পারে তাহলে আমাদের সামনে একটা ডিভাস্টেটিং ব্যাপার নির্ভর করতেছে করোনা, এবং সেইটা মোকাবেলা করা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে সম্ভব না। ধন্যবাদ। জি, আসছে আবার আপনার কাছে। আপনি র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কথা যেটা বললেন, রাজশাহীতে তো চালু হয়ে আবার গত কয়েকদিন ধরে সেটা বন্ধও আছে কিটের অভাবে। যাই হোক, আমি অধ্যাপক ডাক্তার এম এ আজিজের কাছে যেতে চাই, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব। তার কাছে আমি জানতে চাই, যেমনটা প্রফেসর ডাক্তার মোজাহিরুল হক মনে করিয়ে দিলেন, আমিও একটু মনে করিয়ে দিতে চাই। গত বছরের 2রা জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী বললেন যে প্রতিটি জেলার আইসিইউ ইউনিট স্থাপন করতে হবে, একই সঙ্গে প্রতিটি হাসপাতালে ভেন্টিলেটর স্থাপন এবং উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বাড়াতে বললেন তিনি। এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশনা দেন তিনি। কিন্তু আজ 13 মাস পরে আমরা দেখছি যে জেলা হাসপাতালগুলোতে আইসিইউ না থাকে মৃত্যু বেড়েই চলছে। এ দায় আসলে কার, স্বাস্থ্য বিভাগের নাকি আমজনতার? ধন্যবাদ আপনাকে। দেখুন, গত 15-16 মাসে
বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের অনেক উন্নয়ন হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের প্রায় 150টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। এই খুলনা ডিভিশনের শেখ বাহারুল সাহেব আছে, খুলনা ডিভিশনের 10টা জেলায় প্রত্যেকটা হাসপাতালে, জেলা হাসপাতালে সেন্ট্রালাইজ অক্সিজেন সাপ্লাই আছে। এবং বিভিন্ন এই আপনি যেটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী 3,500 কোটি টাকা একটা প্রজেক্ট আছে, প্রত্যেকটি সদর হাসপাতালে 10 বেডের আইসিইউ এবং 10 বেডের ডায়ালিসিস সেন্টার চালু করে, এইগুলো পর্যায়ক্রমে কাজ চলছে। আজকে এই যন্ত্রপাতি কিনা, ভেন্টিলেটর কিনা, এটা সরকারের একদিনের কাজ কিনতে পারবে, সে অর্থনৈতিক সক্ষমতা আছে। কিন্তু এইটার এস্টাবলিশ করা, এটার জনবল, এটার পাশাপাশি যে জনবল, এইটা খুব টাফ। এই জনবল তৈরি করতে অনেক সময় লাগে। সুতরাং এটা প্রক্রিয়াটা চলছে। আমরা গত 15 মাসে আমাদের সেন্ট্রাল অক্সিজেন বেডের সাপ্লাই 16,000 বেডের অক্সিজেন সাপ্লাই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সংযোগ আছে। সিলিন্ডার বেড়েছে, হাইক্লোনেজন হাজার হাজার আমরা আমাদের দেশে এখন আছে। এই কনসেপ্ট গুলো আগে ছিল না, এগুলো এখন হয়েছে। আমরা মনে করি যে সরকারের কোভিড রোগী যতই বাড়ছে, সরকার সেভাবে ব্যবস্থাপনা বাড়াচ্ছে হাসপাতালগুলোতে, কিন্তু এইটা আসলে সমাধান নয়। আমরা হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল বেড বাড়াবো, যন্ত্রপাতি, এইটা আসলে এই কোভিড এর জন্য আসলে এটার সমাধান না। সমাধান হলো এটার সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, ভ্যাকসিনেশন, এইগুলো হলো মূল সমাধান। সেই জায়গাটায় আমাদের গুরুত্ব দিতে হবে। সরকার সেই প্রেক্ষাপটে ইন্ডিয়ান ডেল্টা ভেরিয়েন্ট যখন পাশের দেশে খারাপ অবস্থা, সেই প্রেক্ষাপটে সরকার স্থলবন্দর, নৌবন্দর, বর্ডার বেল্ট গুলা সেগুলা নজরদারিতে নিয়েছে এবং সীমান্তবর্তী এলাকাগুলোয় বিশেষভাবে বিধিনিষেধ এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে লকডাউনে দিয়েছে। কিন্তু আমরা দেখলাম জনসাধারণ সবাই এটা মানছে না। সেই প্রেক্ষাপটে সারা দেশে এখন এটা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ডেল্টা ভেরিয়েন্ট ছড়াচ্ছে। সেই প্রেক্ষাপটে সরকার এখন এই কঠোর লকডাউন বিধিনিষেধে 21 দফা কর্মসূচিতে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই মুহূর্তে গত 3-4 দিনে আমাদের জনসাধারণ অনেক এটা মানছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মাঠে নামছে, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, গ্রাম রক্ষা, গ্রাম পুলিশ সহ সবাই কিন্তু এখন কাজ করছে। এখন আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো, জনসাধারণের মুভমেন্ট কম এবং সরকার লকডাউনের প্রেক্ষাপটে জনসাধারণ ফুড সিকিউরিটি এবং ইকোনমিক সিকিউরিটির দিকে দেখছে। এখন আমি মনে করি এইটা আরো কন্ট্রিবিউট করতে হবে। আমরা মনে করি লকডাউনটা এটাও সমাধান নয়। এই লকডাউনে কোভিড ভালো হয়ে যাবে না। লকডাউনটা একটা সাময়িক পদক্ষেপ, এই কোভিডের গতিটা রোধ করবে। এই গতি রোধ করাটাই এইটাই এই লকডাউন। আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের জনগণ সাধারণের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং এই 21 দফা কর্মসূচি মেনে চলা, এবং সরকার আমাদের এই ভ্যাকসিনেশনটা যে একটু সাময়িক ব্যাহত হয়েছিল, আশা করি এখন সবার কাছে এটা পরিষ্কার, এই ভ্যাকসিনেশনের ধারাবাহিকতা চলে আসছে। ইতিমধ্যে আমাদের গত 2 দিন একদিনে প্রায় 45 লাখ ভ্যাকসিন চলে আসছে। আমাদের চীনের যে 1.5 কোটি ভ্যাকসিন আমদানি কেনার প্রক্রিয়া আছে, সেটাও চলে আসবে। আমাদের এই কোভ্যাক্স এর ভ্যাকসিন আসা শুরু হয়েছে। এই বছরের মধ্যে আমরা যে 6,80,00,000 ভ্যাকসিন কোভ্যাক্স থেকে পাওয়ার কথা, সেটাও চলে আসবে। সব মিলে এই বছরে 10 কোটি ভ্যাকসিন আসার কথা। এবং পাশাপাশি সরকার উৎপাদনেরও চেষ্টা করছে, উদ্ভাবনেরও চেষ্টা করছে, দেশে আমদানিও করছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমি মনে করি আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, চিকিৎসার ব্যবস্থাপনা সরকার করছে, টিকা দানের কর্মসূচির ধারাবাহিকতা আসছে, তাহলে আমি মনে করি আমরা একটা এই কোভিড সিচুয়েশনের সফলতার দিকে আমরা যাব। জি, ডাক্তার এম এ আজিজ, আপনি অনেকগুলো আশার কথা শোনালেন। আসলে এতটা আশান্বিত হওয়া যায় কিনা সেটা ডাক্তার জাহিদুর রহমানের কাছ থেকে আমি একটু জানতে চাবো। কেন্দ্রীয় নেতা, নাগরিক ঐক্যের তিনি। ডাক্তার জাহিদুর রহমান, মানে আমরা 4 দিন হয়ে গেল কঠোর বিধিনিষেধের, কেমন কাটালাম 4 দিন, আর আজ একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখলো বাংলাদেশ। আসলে আমরা যা করছি, যা ব্যবস্থা নিচ্ছি করোনা মোকাবেলায়, সেটা ঠিকঠাক আছে? ধন্যবাদ আপনাকে। করোনা মোকাবেলায় আমরা প্রথম থেকে এখন পর্যন্ত কখনোই কম্প্রিহেন্সিভ এবং সঠিক পদক্ষেপ নেইনি, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই।
আমি রিসেন্ট ঘটনাটা দিয়ে বলি, তাহলে জিনিসটা খুব স্পষ্ট হবে। দেখুন, আমরা তো দেখলাম যে ভারতে কিছুদিন আগে ওদের যখন সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ যাই বলি, তাতে ওদের ডেল্টা ভ্যারিয়েন্টে কি ম্যাসাকার হয়েছে। তো ওখানে কি কি হয়েছে আমরা কিন্তু সব দেখলাম। আমরা দেখার পরও কি আমরা অন্তত আমাদের দেশে কি কি স্টেপ নেওয়া উচিত সেটা কি নিয়েছি? ডক্টর আজিজ টিকার গল্প শোনাচ্ছেন, আমি গল্প শোনানোর কথাই বলছি। দেখুন, বাংলাদেশে হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার জন্য যদি আমরা 12, 13, 14 বা 15 কোটি, আমি যদি কমিয়ে ধরি 13 কোটি মানুষকে টিকা দিতে চাই, আমার 26 কোটি টিকা লাগে। সো আমি সহসা টিকা মানুষকে দিতে পারবো না। আপনাদের এই অনুষ্ঠানে আমি একদম ক্লিয়ারলি দেখিয়েছি, বা আমরা এখন অনেকেই জানি, শুধু সিঙ্গেল সোর্সের উপরে পুরোপুরি নির্ভর করা আজকে আমাদের এই সংকট তৈরি করেছে। আমি এই পর্যন্ত এই আলোচনাটা সরিয়ে রাখি। আমরা যেহেতু টিকা পাচ্ছি না, সহসা আমরা মানুষের হার্ড ইমিউনিটি তৈরি করতে পারছি না, তাহলে আমাদের উচিত কি হতো? উচিত হতো প্রিভেন্টিভ ব্যবস্থাগুলো নেওয়া, যাতে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট না আসে। এবং প্রফেসর মোজাহিরুল হক যা বলেছেন, রাইটলি বলেছেন, সব কিছুর পরও একটা পোরাস বর্ডার আমাদের এখানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ঢুকে যাবে। এটা কিন্তু 2 মাস আগে আমরা ডিটেক্ট করেছি। তাহলে মানুষ যখন আক্রান্ত হবে এবং মানুষ ঠিকঠাক মতো স্বাস্থ্যবিধি মানছে না, কারণ আপনি সব খুলে রেখেছেন, তো মানুষকে অফিস করতে হচ্ছে, আপনি মার্কেট খুলে রাখছেন, আপনি রেস্টুরেন্ট খুলে দিয়েছেন, তো মানুষ ওখানে গিয়ে মাস্ক মানে অর্ধেক কাস্টমারও যদি থাকে, আপনি ওখানে মাস্ক খুলে খাচ্ছেন। সো আপনি তো সব এনশিওর করছেন, বলছে তুমি গিয়ে খাও, তো করোনা তো ছড়াবেই। তাহলে কি করতে পারতাম আমরা? মানুষ আক্রান্ত হবে, আমরা কতগুলো বেসিক সাপোর্ট তৈরি করা। দেখুন, আমার সবচেয়ে কষ্ট লাগে একজন নাগরিক হিসেবে, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এই পরিচয়টা সরিয়ে রেখে বলছি, করোনার এই ক্রাইসিসটা না যদি আমাদের হেলথ সেক্টরকে কিছু জিনিস দিত, বিপদে পড়লে না মানুষ কিছু কিছু অ্যাডহক হলেও স্টেপ নেয়। মোজাহিরুল হক স্যার বলছেন যে অ্যাডহক হচ্ছে, আমি স্যার অ্যাডহকও খুব বেশি দেখি না। একটা উদাহরণ দেই, আমি যদি দেখতাম যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আসছে, সো আমি ওই যে বর্ডারের, স্যার বলছেন যে বর্ডারের উপজেলা, ওইটা অ্যাডহকই, উপজেলা হাসপাতাল বা জেলা হাসপাতালগুলোকে আমি অন্তত হাইফ্লো নেজাল ক্যানুলা ব্যবস্থা করি যত বেশি সম্ভব। ডক্টর আজিজ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের কথা বলছেন, আপনার যদি হাইফ্লো নেজাল ক্যানুলা না থাকে, আপনি ওই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দিয়ে কী করবেন? বর্তমানে রোগীদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, সাধারণ মাস্কের তুলনায় অন্তত 4 গুণ বেশি অক্সিজেন লাগে, সেটা হাইফ্লো নেজাল ক্যানুলা দ্বারা হয় না। নিকোল, আমি আপনাকে একটা ছোট হিসেব দেখাই। বাংলাদেশে এই মুহূর্তে মাত্র 1000 হাইফ্লো নেজাল ক্যানুলা আছে। কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে সারা দেশে 128টার মধ্যে 38টা হাসপাতালে একটা নেজাল ক্যানুলাও নেই। এই অবস্থা আছে। দাম যদি হিসাব করে একটা ছোট উদাহরণ দেই, যে 4 থেকে 5 লাখ টাকা লাগে একটা হাইফ্লো নেজাল ক্যানুলা কেনার জন্য, আপনি যদি 2000 হাইফ্লো নেজাল ক্যানুলা কেনেন, আপনার 80 থেকে 100 কোটি টাকা জাস্ট খরচ হবে। আপনি আইসিইউর ক্ষেত্রে একটা জনবলের কথা বলছেন, 1.5 বছরে না অনেক জনবল ট্রেনিং দেওয়া যায়, কিন্তু আপনি ওইটাকেও যদি হিসাব করেন, তুলনায় নেজাল ক্যানুলা চালাতে শেখানো ম্যানুয়াল পড়ে ডাক্তারদেরকে, সেটার জন্য আদৌ সেই পরিমাণ সময় নেই। তো আপনি তো সেটা করেন নাই। আপনি 80 থেকে 100 কোটি টাকা দিয়ে যদি 1000-2000 বা আপনি যদি 4000, 5000 কেনেন, আপনি দেখেন আমাদের কাছে এগুলো টাকা না। আপনি এবার বাজেটেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 20,000 কোটি টাকা বরাদ্দ কিন্তু দিয়েছেন। সো আমি এই জিনিসটা খুব ক্লিয়ারলি দেখছি যে সরকার, তার প্রায়োরিটিটা হেলথ না, তার প্রায়োরিটি মানুষও না। আপনি বলছেন না লকডাউন কেমন কাটছে? লকডাউন শুরু হওয়ার ভেরি ফার্স্ট ডেতে পত্রিকায় রিপোর্ট এসছে কাজের জন্য মানুষ বেরিয়ে গেছে। আমরা দেখছি এই কাজের জন্য পুলিশের ভয়ে বেরিয়ে যাওয়া মানুষেরও চায়ের কেটলি, ফ্লাস্ক, এগুলো পুলিশ আটক করছে, কিন্তু এরপরও মানুষ, আমি আজকে বেরিয়ে দেখেছি, এরপরও মানুষ বেরিয়েছে। তার মানে এই লকডাউনটা কার্যকর ওইভাবে হতে পারছে না, কারণ আপনি এই মানুষগুলোকে ঘরে রাখার জন্য খাবার দেওয়ার ব্যবস্থা করেননি, বা কোনো ফিনান্সিয়াল সাপোর্ট ওভাবে দেওয়ার চেষ্টা করেননি, করলে তারা সেই জায়গায় থাকতো। সুতরাং মানুষ যে শুধু লকডাউন দেখতে বেরোচ্ছে, ব্যাপারগুলো সেই রকম মোটেই না। আমি যে রিক্সায় চড়ে এসছি, আমি তার সাথে কথা বলেছি, এবং সে বলছে যে তার কোনো উপায় নাই, আসলে সে যে কোনোভাবে হোক তাকে বেরোতে হবে, এবং মানুষ যদি বেরোতে না পারে তার ইনকাম হচ্ছে না, এবং সেও টিকে থাকতে পারছে না। তো তাহলে এই যে ক্রাইসিসগুলো আছে, ক্রাইসিসগুলো আপনি যদি না মেটান, তাহলে আলটিমেটলি লকডাউন সফল হওয়ার কোনো কারণ নাই। এবং ঠিক এই কারণেই আমি বলবো যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, সোশ্যাল সেফটি নেট বলেন, কোনো একটা জায়গা আমি দেখি না যেখানে সহজভাবে কাজটা সিরিয়াসলি সরকার করেছে। সবচেয়ে খারাপ সমস্যা কি জানেন? একটা ব্যাধির চিকিৎসা হওয়ার প্রথম স্টেপ হচ্ছে সেই ব্যাধিটাকে স্বীকার করা যে আমার এই রোগটা হয়েছে। আমরা তো কোনোদিন সরকারের কাউকে দেখি নাই, এমনকি এখানে সরকারপন্থী চিকিৎসকের সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আজিজ আছেন,
একটু স্বীকার করতে দেখিনি। উনি একজন ডক্টর, উনি খুব বড় একজন ডাক্তার, কিন্তু স্বীকার করি যে না, সরকারের পক্ষ থেকে উচিত যে না, আমাদের এই জায়গায় মিসম্যানেজমেন্ট আছে, ভুল আছে, তাহলেই না আপনি কাজ করতেন। আমি সব জায়গায় গায়ের জোরে কথা বলার টেন্ডেন্সি দেখছি না, সব আছে, অক্সিজেন আছে, হাইফ্লো নেজাল ক্যানুলা আছে, আইসিইউ আছে, অথচ আমাদের স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে সবই আছে, এবং বাংলাদেশের যথেষ্টের বেশি ক্যাপেবিলিটি আছে এই জিনিসগুলো এনশিওর করার। সবচেয়ে ফ্রাস্ট্রেটিং ব্যাপার কি জানেন, আমরা ইন্ডিয়াতেও দেখেছিলাম যে অক্সিজেনের সাপ্লাই ঠিকমতো এসে দেরি করার কারণে দিল্লিতে হাসপাতালে রোগী মারা গিয়েছিল। আমাদেরও তাই, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে যখন অক্সিজেনের অভাবে মারা যাওয়ার কথা বলছে, ওখানকার ডিরেক্টর স্বীকার করছেন যে আমার মাত্র 2টা হাইফ্লো নেজাল ক্যানুলা আছে, প্রয়োজন ছিল আরও বেশি মানুষের। সো সেই অর্থে আমার অক্সিজেন ছিল, কিন্তু সেটা দেওয়ার মতো ক্যানুলা ছিল না। সো আপনি অক্সিজেন দেন, ওই দেওয়ার মতো যদি যন্ত্র না থাকে, আলটিমেটলি লাভ নেই। সো আমি এটুকু বলছি, আমি ইউরোপ আমেরিকার ব্যবস্থা চাই না, আমি এত স্টুপিড নই, কিন্তু আমি এই কথাটা বলতে চাই যে আমার দেশে যে সামর্থ্য যতটুকু তৈরি হয়েছে, তার মধ্যে আমরা ফার বেটার ম্যানেজমেন্ট, ফার বেটার ব্যবস্থা, ফার বেটার যন্ত্রপাতি, ফার বেটার সুবিধা আমরা জনগণকে দিতে পারতাম। তার মানে আমরা ডাক্তার একেবারেই। জাহিদ, আপনি বলছেন আমাদের সক্ষমতা যতটুকু ছিল, আমরা এখন যে অবস্থায় আছি তার চেয়ে ভালো পেতে পারতাম, তার চেয়ে ভালো সেবা আমাদের প্রাপ্য, শুধু যদি একটু ভালোভাবে ম্যানেজমেন্টটা থাকতো, পরিকল্পনা থাকতো। আমি আসবো আপনার কাছে আবার। আমি ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার এডিসি, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ, তার কাছ থেকে একটু জানতে চাই যে ডাক্তার জাহিদ যেমনটা বলছিলেন যে মানুষ পেটের দায়ে পথে বেরিয়ে যাচ্ছে, আপনি তো একদম মাঠ পর্যায়ে মানুষের সাথে নিবিড়ভাবে মেশার সুযোগ পান, বা পুলিশের সেই সুযোগটা হয়, আসলে কি মনে হয় কেন মানুষ আসলে এরপরেও বের হচ্ছে? শুধুই কি আসলে খাবারের তাগিদে, নাকি মানে কেন বের হচ্ছে? আমি কোনো কিছু বলতে চাই না, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা শুনতে চাই। তারপরেও কেন মানুষ বের হচ্ছে? যেমন আজকে সর্বাধিক মৃত্যু দেখেছি আমরা পথে ঘাটেও, আবার গত 3 দিনের চেয়ে আজকেই বেশি লোকজন দেখলাম। ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে আসলে শুধুমাত্র এক্ষেত্রে চাই যে কথাটি বলা হচ্ছে এরকম না, বিভিন্ন কারণে মানুষ হচ্ছে অসচেতন ভাবে এরপর হচ্ছে কোনো কারণে বাসা থেকে এই কারণে বের হচ্ছে। আবার কারো হচ্ছে প্রথমে যোগদান কেন্দ্র জন্য, কারণ যোগদান জমা রয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার মতো কিন্তু বাইরে যেতে পারে। তো কিছু বিষয়টি কিন্তু তাকে বাইরে বের হতেই হবে, কারণ প্রয়োজনীয় জিনিস সেটার কাছে বের হতে হবে। আচ্ছা, আমরা কি ইফতেখারুল ইসলামের কথা শুনতে পাচ্ছি? আমি কিন্তু আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। আরেকবার কি আমি কি তাহলে ওনার কাছে পরবর্তীতে আবার যাব, একটু যদি তার সংযোগটা, তাহলে আমরা একটা বরঞ্চ বিরতি নিয়ে নিই, বিরতির পর ফিরে এসে ওনার সঙ্গে কথা বলি। দর্শক দেখছেন আমজনতা, আমাদের সঙ্গে আছেন ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। তার কাছে বিরতির আগে আমি যে প্রশ্নটি করেছিলাম সেটি আবার একটু বলতে চাই যে মাঠ পর্যায়ে মানুষের সাথে নিবিড়ভাবে পুলিশের মেশার সুযোগ হয়, কেন মানুষ বের হচ্ছে সেটা তার কাছে জানতে চাই। কেননা সরকার তো ঘোষণা দিয়েছেই আপনি ঘরে থাকুন, আপনার কাছে খাবার পৌঁছে যাবে। তারপরেও কেন মানুষ আসলে কি কারণে মানুষ বের হচ্ছে? জরুরি প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজনে তো বের হচ্ছেই মানুষ, যাদেরকে জরিমানা করছেন তারা কেন বের হচ্ছে? ধন্যবাদ নিকট আপনাকে। একটি বিষয় আসলে খুব লক্ষণীয়, যেটি হচ্ছে যে জরুরি পরিষেবার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আপনিও বললেন, তারা তো আসলে প্রয়োজনের জন্য প্রতিনিয়ত বের হচ্ছেনই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে, এবং এর পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রে যেটি হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ছে, তার জন্য বের হচ্ছে, কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নেবার জন্য বের হচ্ছেন। এক একজনের আসলে রিজনটি হচ্ছে, এক একজনের কারণ, বিভিন্ন কারণে বিভিন্ন জন বের হচ্ছেন। তো এখানে আবার যে বিষয়টি হয় যে কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনার অলিগলির বিষয়গুলো রয়েছে, সেখানে কেউ বাসা থেকে বোর্ড হয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য তিনি বের হচ্ছেন, এরকম রয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নেবার জন্য যেহেতু আপনার একটি সময় বেঁধে দেওয়া আছে যে সকাল থেকে আপনাকে বিকেল পর্যন্ত একটি নিশ্চিত সময় পর্যন্ত আপনি বের হতে পারবেন, সেই সুযোগটিকেও অনেকে বিভিন্নভাবে নিচ্ছেন। দেখা যাচ্ছে হয়তো বাজারের প্রয়োজন নাই, কিন্তু বাজারের একটি ব্যাগ নিয়ে নিচ্ছেন, তিনি বের হচ্ছেন। অনেকেরই কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নাই, তিনি দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় একটি স্টিকার হয়তো গাড়িতে লাগিয়ে রেখেছেন, কিন্তু যখন সেটির সাথে তাকে মিলিয়ে কোনো প্রশ্ন করা হচ্ছে যে আপনি আসলে কোথায় যাচ্ছেন, তখন তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না। এক একজনের কাছে প্রয়োজনটি এক এক রকমের। তা আমাদের জায়গা থেকে আসলে এনশিওর করার যে চেষ্টাটুকু আমরা করছি সেটি হচ্ছে
প্রথমত স্বাস্থ্যবিধি মেনে যারা আমরা বাইরে আসছি জরুরি প্রয়োজনে সম্পৃক্ত যারা, সেটি যেন এনশিওর করা হয়, এবং একই সাথে যে বিষয়টি হচ্ছে যারা জরুরি প্রয়োজনের বাইরে শুধুমাত্র একদম বেআইনিভাবে এবং কোনো কারণ ছাড়াই, লজিক্যাল রিজন ছাড়া যারা বের হচ্ছেন, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা আসলে আইনি ব্যবস্থাটি নিচ্ছি। তো এই ক্ষেত্রে বের হওয়ার প্রক্রিয়াটি আসলে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। জি, আপনারা আসলে কি করে বুঝছেন যে মানে নিশ্চিত হচ্ছেন যে কে জরুরি কারণে আর কে অকারণে বের হচ্ছে? কোনো কারণে হয়রানির শিকার হচ্ছে না তো কেউ, মানে নির্দোষ কেউ? না, আমাদের ক্ষেত্রে আমাদের সর্বোত্তম যে চেষ্টাটি, আপনি জানেন যে সমন্বিত একটি ব্যবস্থাপনার মাধ্যমে এটি চলছে। আমাদের জায়গা থেকে প্রত্যেকটি জায়গাতে, বিভিন্ন জায়গাতে যে জায়গাটি মনে হয়েছে যে এখানে চেকপোস্ট জরুরি, এখানে পাবলিকের মুভমেন্ট রয়েছে, সেই জায়গাটিতে যখনই কেউ প্রয়োজনীয়, যেমন ধরেন কেউ একজন বলছে যে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে টিকা কার্ডটি দেখালে ওখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। কেউ বলছে যে প্রয়োজনীয় ক্ষেত্রে তিনি হচ্ছে বাজার করতে যাচ্ছেন, তিনি বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমার যদি যৌক্তিকভাবে এটি মনে করবার কারণ থাকে যে তিনি আসলে একটি সুনির্দিষ্ট কারণের জন্যই বের হয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে আমাদের জায়গা থেকে স্পেয়ার করছি সুনির্দিষ্ট সময়গুলোকে কেন্দ্র করে। কিন্তু এর বাইরে অনেকেই দেখা যায় যে কখনো সদুত্তর দিতে পারছে না। আপনাকে বলা হচ্ছে যে আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, কিন্তু কোন ডাক্তারের কাছে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সেটি আপনি স্পেসিফিক বলতে পারছেন না। তখন আপনি যখন আবার একটু কথা ঘোরানোর চেষ্টা করছেন, সেই প্রক্রিয়াটি যখন আমাদের সামনে দৃষ্টিগোচর হয়, তখনই আসলে আমরা ওই আইনি প্রক্রিয়াটি দিকে যাচ্ছি। আমরা যথাসাধ্য পরিমাণে আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কথা বলে সম্পূর্ণভাবে সুনিশ্চিত হয়ে তারপরে হচ্ছে এই আইনি ব্যবস্থাটি মুখোমুখি করবার জন্য। জি, পাড়া মহল্লায়ও যারা জমায়েত হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও নাকি অভিযান চালানো হবে, এমনটাই তো শুনলাম। কথাটি বুঝতে পারিনি। পাড়া মহল্লায় যারা জমায়েত হচ্ছে, এখন তো দেখা যাচ্ছে যে পুলিশ বা বিভিন্ন বাহিনী যে ফোর্সগুলো আছে তারা মূল সড়কে আসলে প্রতিবন্ধক করে তারপরে তারা হচ্ছে যাচাই বাছাই করছে যে কে কি কারণে বের হয়েছে। পাড়া মহল্লায় অলিতে গলিতেও নাকি কাল পরশু থেকে অভিযান চালানোর কথা, এরকম একটা কথা শুনেছি। সেটা বিষয়ে আপনি নিশ্চিত করবেন কি একটু? এটি আসলে যে বিষয়টি প্রথম থেকেই আমাদের যে চেষ্টাটুকু ছিল, আমরা প্রথম চেষ্টাটি করেছি যে মূল রাস্তা কেন্দ্রিক থেকে ধরে সেই জায়গাতে আমাদের তো টহল পার্টি রয়েছে, কুইক রেসপন্স টিম রয়েছে, এবং বিট ভিত্তিক যে এলাকাগুলো ভাগ করা রয়েছে সেখানে আমাদের কিছু টহল টিম থাকে আলাদা করে, তারা তাদের মতো করে দেখছিল। কিন্তু অলিগলিতে সমস্যাটি যেটি হয় যে আমাদের পুলিশের যে ভ্যানগুলো থাকে সেগুলো খুব ইজিলি অ্যাক্সেসিবল না, ওগুলো ঢুকতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের যেগুলো হচ্ছে এখানে মোটরসাইকেল নিয়ে এখন টিম করে টহল টিমগুলো আলাদা করে ওখানে কাজ করছে। এখন পাড়া মহল্লার ক্ষেত্রে যেটি হয় কি যে আপনার বাসাটি হচ্ছে ওখানে, আপনি বাসা থেকে গেটের সামনে এসেছেন এবং আসার পরে যখনই আপনি পুলিশের উপস্থিতি টের পাচ্ছেন, আপনি আবার সেখান থেকে বের হয়ে আবার আপনি বাসায় চলে যাচ্ছেন। যে বিষয়টি সমস্যাটি করে সেটি হচ্ছে এটি একটি আত্মপ্রবঞ্চনার মতো। আপনার কোনো কারণ নেই, আপনি একদমই যৌক্তিক কারণ ছাড়া বাসা থেকে বের হয়ে আসছেন এবং দেখে আপনি আবার দৌড়ে চলে যাচ্ছেন। পাড়া মহল্লায় আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যে সকল দোকানপাটগুলোতে রাখা হয়, সে সকল দোকানপাটগুলো কিন্তু প্রজ্ঞাপন অনুসারে দেখা যাচ্ছে যে সেগুলো ওপেন থাকছে। তো অনেকেই দেখা যাচ্ছে দোকান থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কথা মানে নেবে সেখান থেকে, সেটি উল্লেখ করে যে সেই দোকানের এখানে যে জমায়েত হয়েছে। এখন যেটি করা হচ্ছে যে আমাদের টহল টিম প্রতিনিয়ত এটি এনশিওর করছে যে সেখানেও যৌক্তিক কারণে কোনো লোকজন এসেছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং খুব শক্তভাবে এটি দেখা হচ্ছে। এবং প্রত্যেক অলিগলিতেই আসলে এখন টিমগুলো ক্রমান্বয়ে একের পর এক করে তারা হেঁটে, মোটরসাইকেলের মাধ্যমে, কখনো কখনো গাড়ির মাধ্যমে টহল দিচ্ছে। জি, আসছি আপনার কাছে আবারও। প্রফেসর ডাক্তার মোজাহিরুল হকের কাছ থেকে আমি জানতে চাই, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আর ডাক্তার জাহিদুর রহমান একটু দুই রকম কথা বলেছেন, সেটা আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। জনবল তৈরি করতে সময় লাগে, সেই কারণে আসলে অনেক ধরনের কি বলবো যান্ত্রিক সুবিধা পাওয়া যাচ্ছে না। সেটা ইয়ের কথা, আইসিইউর কথাই বলি বা হাই ফ্লো ইয়ের কথাই বলি, সেটা সেসব বিষয়ে বলছিলেন তারা। আর ডাক্তার জাহেদ বললেন যদি আসলে খুবই আমাদের প্রয়োজন থাকতো, সেটা এই এক বছরে বা এক বছরের অতিরিক্ত সময়ে জনবলকে ট্রেনিং দেওয়াটা আসলে খুব কঠিন কিছু ছিল না। আপনার মতামতটা একটু জানতে চাই, কোনটা আসলে ঠিক বা কোনটা করতে পারতাম আমরা, কোনটা করতে পারতাম না, ডাক্তার মোজাহিরুল হক? ধন্যবাদ আপনাকে। আমরা যথেষ্ট সময় পেয়েছি, কারণ আপনি যদি মনে করেন যে উহানের সংক্রমণের পরপরই মার্চ মাসের দিকেই কিন্তু পৃথিবীর অনেক দেশ তাদের প্রস্তুতি গ্রহণ করেছে। যখন আমি বলি প্রস্তুতি গ্রহণ করেছে, আমি একটা এক্সাম্পল দিই। আমাদের এই অঞ্চলের এই মালদ্বীপ, তারা কিন্তু টেস্ট কিট সংগ্রহ করে ফেলেছে ফেব্রুয়ারি মাসে।
আর আমরা যখন আমাদের টেস্ট শুরু করলাম আরটিপিসিআর, তখন আমরা একটি জায়গায় শুধু এই যে আমাদের 17.5 কোটি লোকের জন্য একটি জায়গায় শুরু করেছি যখন শুরু করলাম। আমি এই কথাটা এই জন্য বললাম যে সারা বিশ্বে কি ঘটছে, কিভাবে করোনা মোকাবেলা করছে, সেই অভিজ্ঞতাগুলিকে যদি আমরা কাজে লাগাতাম, সেটা কি যে আমাদের করোনার আগে দৌড়াতে হবে, করোনার পিছে পিছে না। সুতরাং করোনার আগে যদি দৌড়াতে হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আগাম প্রস্তুতি নিতে হবে, এবং সেই প্রস্তুতিতে হবে একটা কৌশলগত পরিকল্পনা, যে যদি এই হয় তাহলে আমি কি করতে পারি, সেই প্রস্তুতিটা আমি নিচ্ছি। আমরা কিন্তু সবাই জানি যে দ্বিতীয় ঢেউ আসতে পারে। এখন অনেকের মুখে তৃতীয় ঢেউয়ের কথা ছিল, কিন্তু দ্বিতীয় ঢেউ যে আসতে পারে এটা জানি না। আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমন কোনো ব্যক্তি নাই, কারণ সারা পৃথিবীতেই দ্বিতীয় ঢেউ, এবং দ্বিতীয় ঢেউটা যে প্রথম ঢেউয়ের চেয়ে ভয়ঙ্কর হবে সেটাও আমাদের সবার জানা। সুতরাং আমরা সময় পেলাম কতদিন, একটু যদি হিসাব করি যে আমরা গত বছর পুরো সময়টা আমরা কিন্তু পেয়েছি, প্লাস এই বছরের এই 6 মাস পুরো সময়টা পেয়েছি। এইখানে ট্রেনিং কেন, যন্ত্রপাতি কেনা কেন, কোনো কিছুই আমরা যদি একটা কৌশলগত পরিকল্পনা নিয়ে অগ্রসর হতাম, তাহলে আমরা করোনার আগে থাকতাম, করোনার পিছে না। আমরা করোনা আগাচ্ছে, আমরা পিছে পিছে দৌড়াচ্ছি। এইটা কিন্তু করোনা মোকাবেলার কোনো কৌশল না। সেই জন্য আমি একটা কথা বলছি যে আমাদের উপপুলিশ কমিশনার সাহেব একটা কথা বললেন, এই কথাটা প্রসঙ্গে, যে জনগণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম যে দুটো কথা বলেছে অন্য নির্দেশনাগুলির পাশাপাশি, তার এই দুটো কথা হলো একই লাইনে। প্রথম কথাটা হলো জনগণকে অবহিত করতে হবে, সতর্ক করা। দ্বিতীয় কথাটা যেটা ছিল সেটা হলো জনগণকে সম্পৃক্ত করা। আজকে যদি জনগণকে সম্পৃক্ত করা যেত, তাহলে পুলিশ মিলিটারির কোনো প্রয়োজনই ছিল না। জনগণ নিজেরাই নিজেদেরকে কিন্তু আজকে এই করোনা মোকাবেলায় সাহায্য করতে পারতো, কারণ তারা এখন জানে যে করোনা কিভাবে সংক্রমণটা ছড়ায়। আমি পাশের আবার দুটো দেশের উদাহরণ দিই, শ্রীলঙ্কার কথা এবং নেপালের। এদিকে আমাদের পাশেরই দেশ, আমরা কিন্তু অন্যদের কাছ থেকে শিখতে পারি। তারা প্রথমেই যেই কাজটা করেছে, সেই প্রথম রাতে বিড়াল মারার মতো, তারা কিন্তু থামিয়ে দিয়েছিল করোনা। কি করেছে তারা পুরো কারফিউ দিয়েছে। শ্রীলঙ্কাতে কারফিউ দিয়েছে, লকডাউনে যায় নাই তারা প্রথমে কারফিউ দিয়েছে, তেমনকি নেপালে দিয়েছে, কারফিউ দিয়েছে। তারপরে তারা কি করেছে, তারা বলেছে জনগণকে আপনারা ঘরে থাকুন, আমরা বাইরে আছি। মানে পুলিশ এবং আর্মি তারা মাইকে অ্যানাউন্স করে বলছে যে আপনারা ঘরে থাকুন, আমরা বাইরে আছি। মাত্র 2 ঘন্টার জন্য দোকান পাট খোলা রাখতে দেওয়া হয়েছে এলাকায়, এবং 2 ঘন্টার ভিতরে প্রতি ঘর থেকে একজন ব্যক্তি মাত্র বেরোবে, সে বাজার করুক বা ওষুধ কেনুক, যেই কাজটাই করুক, সেটা করে আবার ঘরে চলে যাবে। কারণ সেই জায়গায় কাজটা হতো, এবং জনগণ সম্পৃক্ত থাকার কারণে তারা প্রথম দিকে কিন্তু প্রথম ঢেউয়ের সময় খুব সুন্দরভাবে করোনাকে মোকাবেলা। দ্বিতীয়বারের যে ঢেউটা, সেটা নেপালের কথাটা আমরা জানি, সেখানে আরেকটা বর্ডার, ইন্ডিয়ান বর্ডার, সেই বর্ডারকে তারা সঠিকভাবে সিল করতে পারেনি বলে তাদেরকে আবার পরবর্তীতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন আমি আরেকটা কথাতে শেষ করবো, সেটা হলো এখনো সময় আছে, সরকারকে একটা পরিকল্পনা নিয়ে করোনা মোকাবেলা করতে হবে। সেই পরিকল্পনাটা জনগণকে জানান যে কি পরিকল্পনাটা আপনার আছে, জনগণ জানে যে সেইখানে জনগণের দায়িত্ব এবং কর্তব্য কি। জনগণ যদি জানে জনগণের দায়িত্ব কর্তব্য কি, তখন তারা যদি পালন না করে, তখন আইন শৃঙ্খলা বাহিনী আসবে। কিন্তু জনগণ তো জানেই না তাদের দায়িত্বের কথা, যে আপনার করোনা মোকাবেলা করতে জনগণকে সম্পৃক্ত করুন। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের একটা সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু যে ব্যবস্থাটা কি, প্রতিটি ওয়ার্ডের জন্য 6000 লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক আছে। আপনি এইটা কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না। এই 6000 লোকের জন্য একজন মেম্বার আছে, এবং কয়েকটি ওয়ার্ডের জন্য আবার কিন্তু একজন মহিলা মেম্বার আছে। এবং ওইখানে কতজন দরিদ্র এবং কতজন হতদরিদ্র লোক আছে, এটা কিন্তু সেই ওয়ার্ডের মেম্বার সাহেব জানে। আপনি তাদের খাবারটুকু নিশ্চিত করেন, তারা ঘরে থাকবে, তারা কোনোদিনই তাদের এই ওয়ার্ড থেকে বেরোবে না। এইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, ইন্দোনেশিয়া প্রতিটি এলাকার মাঠের মধ্যে খাবার রেখে দিয়েছে, যে যাদের খাবার প্রয়োজন আছে তারা এখান থেকে এসে খাবার নেবে, আর বাকিরা সব ঘরে থেকে। এই দুটো কথা বলে আমি আরেকটা জায়গায় যেটা আসতে চাই, এখন করণীয় কি। এখন সরকারকে আবার বলছি যে একটা সঠিক পরিকল্পনা নিন,
যে পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করি, জনগণের সম্পৃক্ততা ছাড়া পুলিশ এবং আর্মি এবং সরকার তারা কোনোদিন করোনা মোকাবেলা করতে পারবে না। আমি স্পষ্ট করে বলছি আপনাকে, জনগণকে এলাকা ভিত্তিক, ওই যে আমি ওয়ার্ডের কথা বলেছি, ওয়ার্ড ভিত্তিক জনগণকে সম্পৃক্ত করেই আপনি যেই সিদ্ধান্ত নেন না কেন, যেই পরিকল্পনাই করেন না কেন, সেটাকে মোকাবেলা করতে হবে। সেটাকে মোকাবেলা করতে, জি জি প্রফেসর সাহেব, তার মানে যা করতে হবে সেটা জনগণকে সাথে নিয়েই করতে হবে। তাহলে অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গরমিল নিয়ে গণমাধ্যমে বেশ কিছু রিপোর্ট হচ্ছে। যেমন শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল নড়াইল জেলার করোনা হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 200টি, কিন্তু নড়াইলে আসলে ক্যানুলার সংখ্যা 2টি। শনিবার আবার স্বাস্থ্য অধিদপ্তর বলল নড়াইলে 2টিই আছে। এ ধরনের তথ্য বিভ্রাট থাকলে জনমনে তো প্রশ্ন আসতেই পারে যে এই কি হাল আমাদের স্বাস্থ্য ব্যবস্থার, তাই না? আসতে পারে না? তাহলে এই ধরনের তথ্য বিভ্রান্তি আসলে কি বার্তা দেয়? দেখুন এই বগুড়া হাসপাতালের কথা যেটা বললেন, আমরা মিডিয়াতেও দেখেছি। নড়াইলের কথা বগুড়া হাসপাতালে, বগুড়া হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালে কোন রোগী এই অক্সিজেনের অভাবে, হাইফ্লোনেজাল ক্যানালের অভাবে মারা যায় না। এটা একদম মিথ্যা কথা। না 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 ডাক্তার আজিজ, আপনি আমার কথা ভুল শুনেছেন। আমি নড়াইলের কথা বলছি। নড়াইলে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 200টি স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসেছিল। হ্যাঁ, কিন্তু পরের দিন যখন এটা নিয়ে পত্রপত্রিকায় গণমাধ্যমে খবর আসলো, নড়াইলের সাথে যোগাযোগ করে আসলে নড়াইলে ছিল 2টি। পরে আবার শনিবারে সেটা ঠিক করা হলো, তাদের যে বার্তা, যে বিজ্ঞপ্তি তারা দেয়, সেখানে আবার বললো না নড়াইলে 2টিই আছে, মানে 200 থেকে 2-এ নেমে আসলো। এই ধরনের তথ্য বিভ্রাট আসলে কি বার্তা দেয় সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। না, বিভ্রাট তো হতেই পারে, তথ্য বিভ্রাট তো হতেই পারে। তথ্য যখন মানুষ আপনারা মাধ্যমে যাবে, যারা ডেলিভারি করে, বিভ্রাট হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি, বিভ্রাটটা কিভাবে হয় দেখেন। বগুড়া হাসপাতালের এই মুহূর্তে 33টি ন্যাজাল ক্যানুলা আছে। বগুড়া মোহাম্মদ আলীতে 12টি, আর মেডিকেল কলেজ হাসপাতালে 22টি। আজকে যেমন টেস্ট কিট সংকটের কথা আজকেও আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। বাংলাদেশে এই মুহূর্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কোনো কিটের স্বল্পতা নাই, এবং আরটিপিসিআর টেস্টের কিটের ক্ষেত্রে আমাদের এখনকার যে আছে, প্রত্যেক দিন 50,000 যদি টেস্ট হয় তাহলে আমাদের কিটের সংকট হবে না। সুতরাং এই রাজশাহীতে বন্ধ কেন ডাক্তার আজিজ? রাজশাহীতে কেন বন্ধ গত 3 দিন না 4 দিন ধরে? আমি তো তাই জানি না। রাজশাহীতে যেটা বন্ধ, রাজশাহীতে ল্যাবরেটরি আপনারা জানেন যে সমস্ত ল্যাবরেটরিতে পরীক্ষা হয়, এটা রাজশাহী খুলনাতে না, সব জায়গায় কিছুদিন যাওয়ার পরে এটা ডিকন্টামিনেটেড হয়। এটা ডিকন্টামিনেটেড করার জন্য 2 দিন 3 দিন লাগে, সময় লাগে। এটা সবখানে, এটা হলো বিজ্ঞান ভিত্তিক, এটা কোনো অবৈজ্ঞানিক না। আমি আরেক কিছু কথা বলতে চাই। দেখেন, এই যে আমরা খালি ডেল্টা ভেরিয়েন্ট ভারতে আসার সময় আমাদের কোনো পদক্ষেপ নিল, আমরা অনেক আলোচনা করি, সমালোচনা করি। দেখেন, এই ডেল্টা ভেরিয়েন্ট ভারত থেকে আমাদের দেশে আসবে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। পৃথিবীর 98টা দেশে ডেল্টা ভেরিয়েন্ট হাজার হাজার মাইল দূরে ছড়াচ্ছে। তাহলে তো আমরা বলতে উহান থেকে কেন বেরিয়ে হলো, চীনের উহান থেকে কেন করোনা ভাইরাস বের হলো? সুতরাং এগুলো অবাস্তব কথাবার্তা। ওয়ার্ল্ডে এখন যে গ্লোবাল কানেক্টিভিটি, এইটা যাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনার প্রতিরোধ আপনি কি ব্যবস্থা নিচ্ছেন এটা নিতে হবে, কিন্তু যাবে না এইটা বলাটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক। দেখুন, এই লকডাউনের আমি এই যে ডক্টর জাহিদ যেটা বললো যে এই হার্ড ইমিউনিটি নিয়ে বিশ্ব চিন্তা করে না। এখন এই টিকাটা আসলে গল্পের মতোই, আমাদের বাংলাদেশের টিকাদান কর্মসূচি বিশ্বে গল্পের মতোই মনে হয়। এটা বাস্তবতা। বাংলাদেশের টিকাদান কর্মসূচি এখনকার ধারাবাহিকতায় আর কোনো সমস্যা হবে না। আমরা সমস্যা হলো যে আমরা যখন কথা বলি তখন বাস্তবতা আসলে দেখি না। আমরা সরকারের সফলতার কথা কিন্তু একটাও বলি না। আমরা কোথায় দুর্বলতা আছে এটা বড় করে দেখানোর চেষ্টা করি। আমরাও সবকিছুতে রাজনৈতিক বিবেচনায় কথা বলি। সমস্যাটা আমাদের এখানে। আমরাও সঠিকভাবে সঠিক জিনিসের ব্যাখ্যা আমরা দেই না। সেই কারণে দেখেন, আমরা এখানে এই যারা আছি অনেকেই হেলথ এক্সপার্ট। দেখুন, এই যে আইসিইউর জনবলের ব্যাপার, এটা আমরা অনেকেই স্বীকার করি না। আইসিইউ জনবল আমাদের দেশে এমনিতেই স্বল্পতা আছে।
তারপরে একটা আইসিইউর ক্ষেত্রে অ্যানাস্থেটিস্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট, টেকনোলজিস্ট, সিস্টারদের একটা বিরাট কর্মযোগ্য আছে। আমরা এটা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম চলছে। আজকে প্রায় 1000 খানিক আইসিইউ বৃদ্ধি করা হয়েছে। এই ডিএনসিসি মার্কেটটা যে হাসপাতাল হলো, এখানে কিন্তু 212টি আইসিইউ করা হয়েছে। এখানে 70-75টি চালু হয়ে গেছে অলরেডি। এইগুলো কিন্তু ট্রেনিং চলতেছে। আমরা এর বাস্তবতাও চিন্তা করতে হবে যে এইটা আমরা খালি অর্থনৈতিক সক্ষমতা থাকলেই সবাই না, অর্থনৈতিক সক্ষমতার সাথে এইটা বাস্তবের জন্য আমরা প্রয়োগ করব, সেই জায়গাটা সমন্বয় লাগবে। সেই জায়গাটায় আমরা যখন কথা বলি ওই জিনিসগুলো আমরা বাস্তবতায় চিন্তা করি না। আমি আবারও বলতে যাচ্ছি, আমাদের সমালোচনা আমরা অবশ্যই করব, সরকারের সমালোচনা করবে না কেন? পৃথিবীতে কোন দেশে এই কোভিড নিয়ে সমালোচনা হচ্ছে না? পৃথিবীর অনেক দেশে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সমালোচনা যেটাই করবো সেটা নিশ্চয়ই নিজের ভালোর জন্যই করবো, তাই তো ডাক্তার এম এ আজিজ? আমার সময় আসলে খুব বেশি নেই, আমি ডাক্তার জাহিদুর রহমানের কাছে একটু যেতে চাই। ডাক্তার জাহিদ, একটা খবর এই মাত্র আমি পেলাম, সেটা হচ্ছে আরেক সপ্তাহ লকডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শ কমিটি। আপনার আসলে মত কি? বিধিনিষেধ কি আরো 7 দিন বা 14 দিন বাড়ানো উচিত এই অবস্থায়, এখন আমরা যে অবস্থায় আছি? আপনাকে ধন্যবাদ। আমি এই প্রশ্নটার জবাব দেব, তার আগে ডক্টর আজিজ সরকারের সফলতা নিয়ে কিছু বলা হয় না বলছেন। আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলি, কোনো সরকারের কোনো সফলতা নেই, পৃথিবীতে কোনো সরকারের কোনো সফলতা নেই। সফলতা অন্তত ঢাকঢোল পিটিয়ে বলার মতো কিছু না। আচ্ছা, আপনি আমি একটা সরকার চাই বা না চাই আছে, যেমন ভোটে হোক আছে, সরকারের কাজ কি? সরকারের পেছনে যে আমরা খরচ করি, বাংলাদেশের বাজেটের 65 to 70% হচ্ছে সরকারের অপারেশনাল কস্ট। তার মানে এই যে 6 লাখ কোটি টাকার বাজেট হলো, তার 2 লাখ বাদ দেন, প্রায় 4 লাখ কোটি টাকা সরকার চালাতে আমি আপনি দেই। তো সরকার কি এমনি বসে থাকবে? সরকার যা যা করছে এগুলোই করার কথা, আরও অনেক বেশি করার কথা এই টাকায়। ওনারা কেউ আমাদেরকে চ্যারিটি করছেন না, কোনোভাবেই করছেন না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে টিকার জন্য যত টাকা লাগে দেয়া হবে, বিনা পয়সায় সবাইকে টিকা দেওয়া হবে। আপনি কার টাকা নিয়ে সব কথা বলছেন? এগুলো আমার আপনার টাকা, কিন্তু কোনো চ্যারিটির কিছু নাই। সুতরাং সরকারের কোনো সাফল্য নাই, সরকার যতটুকুই করছে, বরং আমি দেখব সরকার তার কর্তব্যের কোথায় কোথায় সমস্যা করছে, আমি ঠিক সেই জায়গা নিয়ে কথা বলবো। একটা নাগরিক হিসাবে বলবো, নাগরিক হিসাবে আমার দেখার আছে স্টেট আমার জন্য কি কি করার কথা ছিল, কি কি করার কথা ছিল, কি কি সেটা করেনি, আমি বলবোই সেটা। খেয়াল করুন, আইসিইউ নিয়ে আমি আগের বারেও একটা কথা বলেছিলাম যে দুঃখটা কোন জায়গায় জানেন? ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন আপনার ডায়াগনোসিস হলো যে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি ভুলভাবে জেনারেল ডায়াবেটিস হলো, আপনি সুগার খাওয়া কমিয়ে দিলেন, আপনি দৌড়ঝাঁপ করা শুরু করলেন, কয়েক মাস এটা করলেন, করার পর দেখা গেল আসলে আপনার ডায়াবেটিস একটা ভুল ডায়াগনোসিস ছিল। কিন্তু এই যে আপনি দৌড়াদৌড়ি করলেন, আপনি যে সুগার খাওয়া কমিয়ে দিলেন, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো হলো, খারাপ হলো না। কথাটা এই জন্য বলছি, আপনি যদি করোনাকে সামনে রেখে অনেক বেশি ডক্টরকে হাইফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ চাইতে হাইফ্লো নেজাল ক্যানুলা ট্রেনিং অলমোস্ট কিছুই না দিয়ে রাখতেন, এগুলো কিনতেন। এগুলো তো ট্রেনিং বলুন বা এইসব বস্তু তো পচনশীল দ্রব্য না, যেগুলো সব পচে যাবে। আপনি এই অজুহাতে কিন্তু আমাদের হেলথ সিস্টেমটার একটা চমৎকার রিভাইভাল হতে পারতো, সেটা আপনি করেন। আমি বারবার বলছি আপনার ইচ্ছে নেই তো, আসলে ইচ্ছে থাকলে সব কিছু আসলে আপনি করতে পারতেন। আপনি করোনার মধ্যেই মেগা প্রজেক্টের ইঞ্জিনিয়ারকে উড়িয়ে নিয়ে আসার জন্য প্লেন পাঠাতে চেয়েছেন, কারণ আপনার মনোযোগ ওখানে আছে। লকডাউন নিয়ে যে কথাটা বলছেন, প্রথম কথা হচ্ছে যে আমরা 7 দিন করে অন্তত প্রথম ধাক্কায় 7 দিন লকডাউন বলি, এটা অত্যন্ত অবৈজ্ঞানিক তথ্য, অবৈজ্ঞানিক কাজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুরুতে এটা 14 দিন বলা উচিত। 14 দিনের নিচে কোয়ারেন্টাইন হতে পারে, লকডাউন হতে পারে না, কারণ এই যে করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড, এখন একজন সাধারণ মানুষও খুব ভালো, নন ডক্টরও খুব ভালোভাবে জানে এটা অ্যাটলিস্ট 14 দিন। সো আপনি কেন 7 দিন বলেন আমি আসলে জানি না। তার মানে কেন বলছি আগে 14 দিন বলা উচিত, 14 দিনের হওয়া উচিত, তাই তো? আচ্ছা জাহিদ, আপনার পরিকল্পনা থাকে। জি, আপনার কথাটা যদি এক লাইনে শেষ করেন, আমার আরো দুইজন অতিথির কাছে যেতে হবে। প্রস্তুতি নিতে পারে। আচ্ছা আমি এক লাইনে শেষ করছি। দিনের শেষে সেই পুরনো কথাটা, লকডাউন বাড়ছে, বৈজ্ঞানিকভাবে বাড়া উচিত, কিন্তু একই সাথে আমি শঙ্কা বোধ করি। আমি একটা তথ্য দিয়ে আপনাকে শেষ করছি, সেটা হলো বিডি নিউজ 24 যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই করোনায় বেরোনোর সময়, তাদেরকে নিয়ে একটা রিপোর্ট করেছে। আমি একটু পড়ে শোনাই তারা ওখানে কাদেরকে পেয়েছে। আমি যিনি এখানে পুলিশ কর্মকর্তা আছেন উনি বলছেন যে ওনারা এখানে ওরকম কেউকে ধরছেন না। এখানে বলছে ওরা 20 জনের স্বজনের সাথে কথা বলেছে, কেউ দোকান কর্মী, কেউ রাজমিস্ত্রি, কেউ পরিবহন শ্রমিক কিংবা ভাসমান ব্যবসায়ী।
সো এইসব মানুষকেও গ্রেফতার করা হচ্ছে। আমার ভয়টা ওই জায়গায় যে মানুষকে ঘরে থাকার মতো ন্যূনতম সাপোর্ট আপনি না দিলে এই মানুষগুলো আবার বেরোবে। আমরা গতকাল একটা ফেসবুকে ছবি ছড়িয়ে পড়তে দেখেছি না যে চায়ের কেতলি আপনি নিয়ে চায়ের কেতলিকে গ্রেফতার করে নিয়ে চলে এসছেন, ওই মানুষগুলো না আবার বেরোবে। সো আপনাকে ওই জিনিসটা এনশিওর করা ছাড়া লকডাউনের দিয়েও এটা আসলে একটা বিরাট রকম চাপ এবং সফল হবে না বা জুলুম তৈরি কাজে করা লাগবে না বলে আপনি মনে করছেন। ডাক্তার শেখ বাহারুল আলম, আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে আসলে খুলনায় কি দরকার, কি করলে আসলে খুলনায় এই যে মৃত্যুর হার এইভাবে বেড়েই চলছে সেটা রোধ করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি কিন্তু দেশে কোনো অক্সিজেন সংকট নেই, আবার খুলনায় রোগীর স্বজনদেরকে বলতে শুনছি যে হাসপাতালে অক্সিজেন নেই। তাহলে সত্য কোনটা একটু বলেন তো? এখানে আমার বক্তব্য হলো ভিন্ন। অক্সিজেনের অভাবেই যে সব রোগীর মৃত্যু হচ্ছে তা কিন্তু না। আমরা যখন একটা বিষয় বলতে থাকি তখন সেই বিষয় নিয়ে চিৎকার করতে থাকি। করোনা আক্রান্ত রোগী করোনা ভাইরাসে যখন সে আক্রান্ত হয় তার আগেই তার ডায়াবেটিস থাকে, তার লাংসে রোগ থাকে, তার হার্টে প্রবলেম থাকে, তার কিডনিতে প্রবলেম থাকে। সেই সকল বিষয়গুলিকে কখনো সামনে না এনে শুধু হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন ঢুকালে সে বেঁচে যাবে। হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন ঢোকানোর পরেও অসংখ্য রোগীর মৃত্যু ঘটেছে, অক্সিজেন স্যাচুরেশন বাড়ে না। সুতরাং আক্রান্ত রোগীদের চিকিৎসা করে ভালো করে তোলা এবং যারা মুমূর্ষ তাদেরকে বাঁচায় তোলা এটা একটা কঠিন কাজ। অনেক সহজতর কাজ হলো করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা। এখন এই রোধ করার জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, এই সিদ্ধান্তের পিছনে যারা আছে তারা তো সংক্রমণ ভাইরাস এগুলো সংক্রান্ত তাদের জ্ঞান কতটা আছে খুলনা ডিএমএ বারবার প্রতিবাদ করছে। শুরুতেই সচিব এবং ডেপুটি কমিশনার সচিব নিয়ন্ত্রিত একটি কার্যক্রম, এখানে তো অন্যদের কথা বলার কোনো সুযোগ নেই। ঢাকা থেকে সিদ্ধান্ত আসে, মফস্বলে ডেপুটি কমিশনার সিদ্ধান্ত নেয়, উনি হলেন প্রতিরোধ কমিটির সভাপতি, সিভিল সার্জন সেখানে মেম্বার সেক্রেটারি হিসাবে কাজ করে। সুতরাং সংক্রমণের যদি প্রতিরোধ না করা যায়, চিকিৎসা করে মানুষের জীবন বাঁচানো খুবই কঠিন। খুবই প্রধান কঠিন। কারণ আমরা যে প্রযুক্তির কথা বলছি এর সাথে যেটা আমরা বারবার ভাবা উচিত যে আমাদের জনবল দরকার। জনবল ছাড়া প্রযুক্তি তো অসহায়। আমি খালি করোনার বেড বাড়াই যাব, আইসিইউ বাড়াই যাব, আর অক্সিজেন ফ্লো সরবরাহ করব, আর বাকি যে সকল কাজ একটা করোনা রোগীর জন্য প্রয়োজন সেই জনবল তো নাই। জনবল তৈরি করা হয়নি এবং সেই জনবল তৈরি করার তার মানে এই মুহূর্তে ডাক্তার শেখ বাহারুল আলম যান্ত্রিক সুবিধা বাড়ানোর পাশাপাশি জনবলটাও বাড়াতে হবে, সেটাকে আপনি খুব জরুরি মনে করছেন। ইফতেখারুল ইসলামের কাছে যাই, আমার সময় খুবই কম, তার কাছে আমি জানতে চাই ডাক্তার জাহিদ কিন্তু উদাহরণ দিলেন যে মানুষ আসলেই ভোগান্তির শিকার হচ্ছে, যে মানুষটা নিতান্তই পেটের দায়ে বেরিয়েছে সেও ভোগান্তির শিকার হচ্ছে। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আর আরেকটা বিষয় জানতে চাই যে লকডাউনকে পুঁজি করে চলছে রমরমা মাদক ব্যবসা। যদিও আমি আপনাকে কোনো প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু অনেকেই এই অভিযোগ তুলছে। কিন্তু এই বিষয়ে আসলে পুলিশের মধ্যে কোনো কথা হচ্ছে কিনা বা অন্য বাহিনীগুলোর মধ্যে কথা হচ্ছে কিনা এটা রোধ করার বিষয়ে? আচ্ছা, লকডাউন সম্পর্কে আমি একটু কথা বলতে চাই। একটু আমার আসলে সময় নেই। ইফতেখারুল ইসলামকে আমার সময় দিতে হবে, অনুষ্ঠান শেষ। ইফতেখারুল ইসলাম, আমি যে বিষয়টিকে আসলে বলতে যাচ্ছি যে এখানে মানুষজনকে যাদেরকে আইনের মুখোমুখি হতে হচ্ছে সেক্ষেত্রে আমরা আসলে কোনো ক্লাসিফিকেশনে যাচ্ছি না, কে উচ্চবিত্ত কে উচ্চ মধ্যবিত্ত কে নিম্নবিত্ত সেই বিষয়টা নয়। আমরা যখন দেখতে পাচ্ছি যে কেউ শুধুমাত্র অকারণে বের হয়েছে সেই জায়গা থেকে আমরা আসলে ব্যবস্থা নিচ্ছি। আরেকটি বিষয় হয়েছে আপনার উন্মুক্ত বাজার যেখানে রয়েছে সেই বাজারগুলোকে এমন একটি অবস্থানে আনার চেষ্টা করা হয়েছে যেন মানুষকে বাজারের ভিতরে যে আবার সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে তাদেরকে বাঁচানো যায়, সেই প্রেক্ষিত থেকে সেগুলোকে উন্মুক্ত স্থানে আনার চেষ্টা করা হয়েছে। সেটা রেখে ওই স্পেসিফিক যে সুনির্দিষ্ট জায়গা প্রত্যেকটি এলাকার জন্য সেটিকে বাদ দিয়ে যদি কেউ আলাদা করে চিন্তা করে তিনি আরেক জায়গাতে ফেরি করে করবেন, তাহলে হবে কি সেই বিষয়টা আসলে আমাদের যে আনুষ্ঠানিক প্রক্রিয়াগত যে জায়গাটি সেই জায়গাটির সাথে একটি সাংঘর্ষিক বিষয় হয়ে যায়। তারপরেও যে জায়গাটি আমরা প্রথমত একদম প্রথম থেকেই চেষ্টা করছি আপনার সড়ক পরিবহন আইন অনুসারে এবং ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং আমাদের এখান থেকে যারা গ্রেফতার হচ্ছেন সেই প্রক্রিয়াগত জায়গা থেকে যদি আপনি দেখতে চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র লিগ্যাল লজ ভায়োলেট করেছে এরকম সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রেই আমরা আসলে তাদেরকে এই গ্রেফতার প্রক্রিয়াতে বা আইনের মুখোমুখি করবার চেষ্টাটুকু করেছি। আপনি মাদকের যে প্রসঙ্গটির কথা বললেন, আপনি খেয়াল করে দেখবেন যে বিগত এই কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের একই সাথে ক্রাইম বিভাগ এবং একই সাথে হচ্ছে আমাদের মহানগর গোয়েন্দা বিভাগ
দিনের পর দিন তারা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের মাদক কারবারিদেরকে গ্রেফতার করছেন, আইনের আওতায় নিয়ে আসছেন। এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যেটি হয় যে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা একটা নির্দিষ্ট সময় পরে শাস্তি ভোগ করার পরে আবার বাইরে বের হয়ে আসেন এবং তার প্রেক্ষিতে আবার দেখা যাচ্ছে যে পুনরায় ওই একই অপরাধে জড়িয়ে যান। আমরা কিন্তু প্রত্যেকটি জায়গাতে খুব তার নজর মানে এই রাখার বিষয়ে চেষ্টা আপনারা করছি। সচেতন আছেন। Crime সবাইকে statistic- অনেক ধন্যবাদ। ইফতেখারুল ইসলাম, দুঃখিত আমি আপনাকে আর সময় দিতে পারছি না। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ছিলেন আমজনতার সঙ্গে। আমজনতার সঙ্গেই থাকুন। আমজনতার শক্তি বড় শক্তি।